আমাদের এখনকার অনুষ্ঠান আমরা শুরু করছি শ্রীমতী অনিন্দিতা সাইয়ের গান দিয়ে, চল রে চল সবে ভারত সন্তান। ঠাকুরমা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। ভগিনী নিবেদিতা এবং ভগবান বুদ্ধের চরণে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। সামনে উপবিষ্ট আমার দুই মা সহ সমস্ত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। একতন্ত্রে করত এক মন্ত্রে জপ, একতন্ত্রে করত এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। দেশ দেশান্তে যাও রে অন্তে নব নব জ্ঞান। দেশ দেশান্তে যাও রে অন্তে নব নব জ্ঞান। নব ভাবে নব উৎসাহে মাতো, উঠাও রে নবতর তান সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোক গঞ্জন না করি দৃক্পাত, লোকরঞ্জন লোক গঞ্জন না করি দৃক্পাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করো দান। দলাদলি সব ভুলি হিন্দু
মুসলমান, দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান, এক পথে এক সাথে চলো, উড়াইয়া নবতর তান সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। নান্দনিকতা শব্দটির ইংরেজি হলো আস্থেটিক, কিন্তু নিবেদিতার নান্দনিকতা কথাটি আমাদের নিয়ে যায় ফিজিওলজি অফ আস্থেটিকের অতলে। নিবেদিতার পূর্ণ জীবন ও জীবনচর্চায় নান্দনিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার সকল চিন্তা ভাবনা, পোশাক আশাক, আচার আচরণ, কথাবার্তা, বাণী ও রচনায় নান্দনিকতার অপূর্ব প্রকাশ। পবিত্রতা প্রসূত বলেই হয়তো নিবেদিতার নান্দনিকতা এমন অনন্য, অপূর্ব ও তুলনারহিত। এখন আমরা ডক্টর মধুমিতা কুমারের কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে জানব। বক্তব্যের বিষয় নিবেদিতার নান্দনিকতা। ওম আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ঠাকুর মা, স্বামীজি, ভগবান বুদ্ধ ও ভগিনী নিবেদিতার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত মহারাজদিগের চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত ভক্তদের সকলকে আমার নমস্কার ও শুভকামনা। আজ আমার বক্তব্যের বিষয় নিবেদিতার নান্দনিকতা। ভগিনী নিবেদিতা এমনই এক ব্যক্তিত্ব সম্পন্না নারী ছিলেন এবং এমন অপরিসীম নান্দনিক ছিল তার জীবন, চিন্তা ও চেতনা, যে তা নিয়ে আলোচনার চেষ্টা হয়ে ওঠে এক নান্দনিক মহাকাব্য। নান্দনিক কথাটির ইংরাজি শব্দার্থ হলো অ্যাস্থেটিক। দর্শনের একটা বিশেষ ক্ষেত্র হলো ফিলোসফি অফ অ্যাস্থেটিক, যার মুখ্য বিষয় শিল্প, সৌন্দর্য, রুচি, সৌন্দর্য সৃষ্টি, সৌন্দর্য প্রকাশ এবং প্রকাশিত সৌন্দর্যের স্বরূপ আস্বাদন করা। একটা প্রবাদ আছে, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, অর্থাৎ সৌন্দর্য নিহিত থাকে দর্শকের চোখে। বিশ্লেষণ করে দেখা যায় শুধু চোখে নয়, একই জিনিস কে দেখছেন, কি মানসিক অবস্থায় দেখছেন, কিভাবে তার মনের আঙিনায় তা রেখাপাত করছে, সব মিলিয়েই ফুটে ওঠে নান্দনিকতার অভিব্যক্তি। তাই স্বামীজিকে যে রূপ দেখিয়াছি বইটিতে, নিবেদিতা বলেছেন, জগতের কতগুলি শ্রেষ্ঠ সৌন্দর্যময় দৃশ্য আমার নিকট অধিকতর সুন্দর রূপে প্রতিভাত হয়েছে, কারণ ওই সকল স্থানে স্বামীজির নিকট দীর্ঘকাল এইরূপ ধরনের কথাবার্তা শ্রবণ করার আমি সুযোগ পেয়েছি। একটি দৃশ্য বর্ণনা করে আর একটু ব্যাখ্যা করেছেন নিবেদিতা তার বইটিতে। সিসিলি দ্বীপ পেরিয়ে মেসিনা প্রণালীতে প্রবেশ করেছিলেন তারা। ডেকের ওপর স্বামীজির সঙ্গে পায়চারি করছেন নিবেদিতা। স্বামীজি তখন বোঝাচ্ছিলেন, সৌন্দর্য বাইরের বস্তু নয়, উহা পূর্ব হইতেই আমাদের মনের মধ্যে থাকে। নিবেদিতা তখন মুগ্ধ হয়ে দেখছেন ইটালির উপকূলের ধূসর বর্ণের বন্ধুর পাহাড়গুলি, অন্যদিকে রজত কৌমুদী ধারায় স্নাত সিসিলির উপদ্বীপ। আর স্বামীজি বলে চলেছেন, মেসিনা আমাকে ধন্যবাদ দেবেই, কারণ আমিই তাকে এই অতুল সৌন্দর্য দান করেছি। সৌন্দর্য পিপাসা, সত্য সুন্দরের প্রতি আকর্ষণ, মহান আদর্শ ও মহান ব্যক্তিত্বর প্রতি অপার শ্রদ্ধা, এর সম্পূর্ণ প্রকাশ ছিল নিবেদিতার জীবন জুড়ে। সুচিতা, আধ্যাত্মিকতা ও নান্দনিকতার অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল তার জীবনচর্যায়। এই জন্য
প্রমথরঞ্জন পাল তার সম্পর্কে বলেছিলেন যে তার দিকে তাকালে আপনা হতেই দৃষ্টি শ্রদ্ধায় নত হয়ে আসে। এক কথায় তার হাতে একটি বীণা দিয়ে বসিয়ে দিলে সাক্ষাৎ বীণাপাণি। নিবেদিতার জীবনে নান্দনিকতা আলোচনা করার সময় তার প্রকাশ আমরা বেশ কয়েকটি ভাগে সাজাতে পারি তার প্রকাশের ক্ষেত্র অনুসারে, যেমন তার বাণী, তার রচনা ও তার শিল্পবোধ। প্রথমত আসা যাক বাণীতে। নিবেদিতার বাণী ও ভাষণ ছিল জগৎ আলোড়নকারী। ইংরেজ কবি পার্সি বিশ শেলির অমর কাব্য প্রমিথিয়াস আনবাউন্ডে যেমন প্রমিথিয়াস অগ্নিবহন করে নিয়ে এসেছিলেন, তেমনি তার আধ্যাত্মিক অগ্নিকুণ্ড থেকে অগ্নিবহন করে এনেছিলেন ভারতবাসীর কল্যাণ সাধনে নিবেদিতা। তার নান্দনিক ভাষার প্রকাশ মূলত পাওয়া যায় তার বক্তৃতায় ও লেখায়। এক অপূর্ব ভাব ও ভাষার সমন্বয় ছিল তার বক্তৃতায়। অসামান্য ছিল তার বাগ্মিতা। নিবেদিতার বক্তৃতায় মুগ্ধ হয়ে র্যাডক্লিফ বলেছিলেন তার বক্তব্য অপূর্ব আলোর ঝলকে এবং অব্যাহত ঐকান্তিকতায় পূর্ণ। ফ্রেজার ব্লেয়ার বলেছেন যে নিবেদিতা বক্তৃতার বাগ্মিতার নৈপুণ্য ও শক্তি চূড়ান্ত রূপ। সিয়ারোর মতে বাগ্মীর কর্তব্য হল মানসিক দিক দিয়ে উদ্যমহীন ঝিমিয়ে পড়া মানুষকে জাগিয়ে তোলা এবং নিজের বক্তব্য শ্রোতার মনে প্রতিষ্ঠা করা। নিবেদিতার বক্তৃতাগুলি এই উদাহরণ এবং সম্পূর্ণ জ্ঞানপূর্ণ, স্বতঃস্ফূর্ত। তার সাহিত্য জীবন শুরু হয় সারমন জাতীয় রচনা দিয়ে। সেই ছোট্ট বয়স থেকেই নিবেদিতা এই রচনাগুলিকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতেন। নিবেদিতার গল্প লেখার বুনন, শব্দচয়ন, চরিত্র, প্রাকৃতিক দৃশ্যাবলী, অনুভূতি অসাধারণ নান্দনিকভাবে চিত্রায়িত হয়েছে তার লেখায়। তার রচনায় এই নান্দনিকতার প্রকাশের উদাহরণ হিসেবে তারই রচিত হ্যাগ রিডেন বা ডাইনি পাওয়া গল্পটির একটি অংশ পাঠ করছি। নভেম্বরের শেষে এক অপরাহ্নে ধূসর শুষ্ক শীতল আবহাওয়া, রাস্তার ধারে জলাভূমিতে তুষার ঢাকা নল খাগড়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের সনসনানি, তাতে শিউরে কেঁপে ওঠে পেছনের প্রান্তরের শুকনো ফার্ন। স্থানটিতে বুক চাপা স্তব্ধতা, কিন্তু তা বড় জীবন্ত বুড়ির কাছে। সদ্য মাটি চাপানো কবরগুলির প্রতি তার বিশেষ আসক্তি, কিন্তু ক্রমে মুখে প্রত্যাশার চেহারা একটু বদলে গেল, নৈরাশ্য, তারপরে একেবারে ভগ্ন আশার বিধ্বস্ত আকার। দেখবেন প্রতিটি পংক্তিতে ভেসে উঠেছে পরিবেশের এক অদ্ভুত রূপ আর ভাবের অনবদ্য অভিব্যক্তি। অতুলনীয় এই বর্ণনা। নিবেদিতার একক রচনাগুলিকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি: তার রচিত গ্রন্থ ও প্রবন্ধ, তার পত্রাবলী এবং তার ডায়েরি অ্যান্ড নোটস। তার সমগ্র রচনার বৈশিষ্ট্য হলো একটা গ্র্যান্ডার বা রচনা শৈলী, মনোপ্রাণ শিহরণকারী সেই ভাষাগত সৌন্দর্য নান্দনিক স্পর্শে হয়ে উঠেছে অতুলনীয়। মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্যে মাহাত্ম্যে বোঝাতে গ্র্যান্ড স্টাইল, লফটিনেস অফ থট, সাবলিমিটি অফ আইডিয়াস যেমন শব্দ ব্যবহার করা হয়, নিবেদিতার রচনা সম্পর্কে এই প্রতিটি শব্দই প্রযোজ্য। নিবেদিতার গল্প বলার ক্ষমতাও ছিল অসামান্য। তার ভ্রমণকালীন অভিজ্ঞতা তার ছাত্রীদের এমন করে বলতেন যে শুনে মনে হতো যেন একটির পর একটি দৃশ্য চোখের সামনে সরে সরে যাচ্ছে। তার পত্রাবলী একমাত্র রবীন্দ্রনাথ বা জন কিটসের পত্রগুচ্ছের সঙ্গে তুলনা করা যায়। পূর্ণ মাত্রায় নান্দনিক ও সুললিত ভাষায় সমন্বয়ে এই পত্রাবলী। সুবিখ্যাত রোম্যান্টিক এসেইস্ট চার্লস ল্যাম্বের রচনায় র্যাম্বলিং স্টাইলের ধারা তার রচনায় মিল পাওয়া যায়। পত্রের বিষয়বস্তু সুস্পষ্ট করবার ক্ষেত্রে চিত্রেরও সাহায্য নিতেন। ছবি এঁকে আরও সুন্দর করে বোঝাতেন তার ভাব। তার লেখা সারা বুলকে একটি চিঠি থেকে পাঠ করছি। চিঠিতে নিবেদিতা তার গর্ভধারিণীর দেহান্তরের কথা লিখছেন। আমি সাক্ষাৎ অনুভব করলাম স্বামীজি এসেছেন। এক জীবন থেকে অন্য জীবনের দ্বার তিনি নিজে উন্মুক্ত করে দিচ্ছেন। আমি চাপা স্বরে বললাম, হরি ওম, যেন তার কানে পৃথিবীর শেষ শব্দ হয় এইগুলি।
এত স্তব্ধ গম্ভীর, আমরা এত সুগম্ভীর, মৃত্যুর অপূর্ব নিরোধের তীব্রতা আমাদের এতটাই অভিভূত করে ফেললে যে চোখের জল বা তেমন সব কিছু আবেগ স্তম্ভিত হয়ে রইল। ছেয়ে গেল অনুপম শান্তি আর আনন্দ, এক ঊর্ধ্বলোকের বস্তু। গর্ভধারিণীর দেহান্তর প্রসঙ্গে এই স্তব্ধ গম্ভীর মুহূর্তের নান্দনিক ভাবের ভাষার প্রকাশ অকৃত্রিম, অনন্য, এই মহীয়সীর পক্ষেই সম্ভব। নিবেদিতার ভারত প্রেম ও নান্দনিক রূপান্তরের প্রসঙ্গে গোখলে বলেছেন, নিবেদিতা ছিল সর্বপ্লাবী সীমাহীন ভারতপ্রেম। ভারত কল্যাণ ব্রতে তিনি সম্পূর্ণরূপে নিবেদিত ছিলেন। তার জন্মগত সংস্কৃতি, সংস্কার সব বন্ধনকে উপেক্ষা করে সার্বিকভাবে ভারতকে গ্রহণ করেছিলেন তিনি। নিবেদিতার এই রূপান্তর ছিল নিখুঁত, নিখাদ। ত্যাগ ও প্রেমের আদর্শে এই ভারত বরণ করেছিলেন বলেই এই দেশপ্রেম এত উচ্চ স্তরে, এত নান্দনিক। নিবেদিতা বিশ্বাস করতেন ভারতবর্ষের শিক্ষার ভিত্তি ত্যাগ ও প্রেম। তার চেতনা যে কতখানি নান্দনিক ছিল তা তার লেখা এক চিঠি থেকে বোঝা যায়। এক হাতে গীতা, অন্য হাতে খড়গ নিয়ে মাতৃভূমি আবার জাগ্রত হবে কখন? এই নান্দনিক চেতনার গভীরতার জন্য মহান আদর্শ ও মহৎ ব্যক্তি সম্পর্কে শ্রদ্ধায় আপনা থেকে তার মস্তক নত হতো। এই নান্দনিকতা এত সূক্ষ্ম ছিল যে যে মুহূর্তে তিনি এতটুকু আবিলতার আভাস পেতেন, সে মুহূর্তে তার থেকে তিনি দূরে সরে যেতেন। জাতীয় প্রতীক হিসেবে বজ্রকে গ্রহণ করতে চেয়েছিলেন নিবেদিতা। এক অপূর্ব নান্দনিক ব্যাখ্যা দিয়েছিলেন। বলেছিলেন, ভারতীয় বজ্র শুরু থেকেই রূপময় এবং কাব্যে পূর্ণ। জাতীয়তা সম্বন্ধে উপযুক্ত প্রবন্ধের পুরস্কার হিসেবে নিবেদিতা বিবেকানন্দের গোল্ড মেডেল ঘোষণা করেছিলেন এবং এটির ডিজাইন সম্পর্কে বিখ্যাত ফরাসি এনগ্রেভার সঙ্গে আলোচনা করেছিলেন আর বলেছিলেন, যদি বাঙালি নারীকে মেডেল দিতাম তাহলে ত্রিশূলটিকে একটি তারকাযুক্ত করতাম, সেই সঙ্গে বাংলায় বা সংস্কৃত লেখা বাণী ধ্রুব তারকাকে দেখো, কারণ এই কথাগুলি শিব বিবাহকালে উমাকে বলেছিলেন। নিবেদিতার নান্দনিকতার আর এক অপূর্ব প্রকাশ হলো তার জাতীয় পতাকার পরিকল্পনা। শঙ্করী প্রসাদ বসু বলেছেন যে সেই পতাকার ছবি ও ব্যাখ্যা রূপ সৌন্দর্যে অনবদ্য। শিল্পজ্ঞান ছিল নিবেদিতার নান্দনিকতার অন্যতম উৎস। ভারতীয় শিল্পজ্ঞানের সঙ্গে সঙ্গে তার গ্রিক, রোমান, ইতালীয় শিল্পের সঙ্গেও তার নিবিড় পরিচিত ছিল। ইংল্যান্ডে ভক্তের মাঝে উপবিষ্ট স্বামী বিবেকানন্দের বর্ণনা দিতে গিয়ে দেখি তিনি বলছেন, হি স্যাট amongst us wearing that look that Raphael has painted for us on the brow of the Sistine child. ইতালীয় রেনেসাঁর অমর শিল্পী সানজিও রাফেল এর পেন্টিংয়ের সঙ্গে এই তুলনার নান্দনিকতা অনবদ্য। চিত্রকলা ও ভাস্কর্য সম্পর্কে নিবেদিতার ছিল প্রভূত জ্ঞান। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শিল্পী ও রসিকদের সবাই সেখানে নিবেদিতার ছিল শ্রদ্ধার আসন। অনেক শিল্পীর চিত্র পরিচিতি নিবেদিতা লিখতেন। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভারতীয় চিত্রকলা ও সংস্কৃতির পুনরুজ্জীবনে নিবেদিতার অনুপ্রেরণা অনস্বীকার্য। বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর কালী, সত্যভামা এইসব চিত্রগুলি নিবেদিতা দেখা মাত্র ত্রুটি সংশোধন করে দিতেন। নন্দলাল বসুর আঁকা স্বামী বিবেকানন্দের চিত্রে অনেক কাপড় জড়ানো দেখে আঘাত লেগেছিল তার নান্দনিকতায়। তিনি বলেছিলেন, এ হয়নি, এত কাপড় কেন জড়িয়েছ স্বামীজির গায়ে? তিনি এত কাপড় জড়াতেন না। তোমাদের ক্লাইমেট নয় বেশি কাপড় জড়ানোর। বুদ্ধকে দেখো, তার গায়ে কি কাপড় জড়ানো আছে? স্বামীজি ছিলেন বুদ্ধের মতো। নিবেদিতা ছিল অসত্যের সঙ্গে আপোষহীন লড়াই, তাই তার নান্দনিকতায় সবসময় সত্য সুন্দর প্রকাশ। নন্দলাল বসুর আঁকা কাপড় পরা কালীর ছবি দেখে নিবেদিতার সৌন্দর্যবোধে আঘাত লেগেছিল। তিনি বলেছিলেন, এ কি, কালী যে উলঙ্গিনী, কোনো আবরণ নেই তার, কাপড় চোপড় দিয়ে এমন কিম্ভূত করেছ কেন? স্বামীজির লেখাটা পড়ে দেখো। শিল্প শিক্ষাদানের ক্ষেত্রেও নিবেদিতার বিরাট অবদান ছিল। তিনি বেলুড়ে নবীন ব্রহ্মচারীদের এবং বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত চিত্রবিদ্যার ক্লাস নিতেন। সাগ্রহে সবাইকে তার ছাত্রীদের শিল্পকলা দেখাতেন, প্রদর্শনীর আয়োজনও করতেন। তার অন্তরের ঐশ্বর্য নান্দনিকতা, এই নান্দনিকতার তার প্রতিটি অণুতে অনুভূত। একবার
সুরেন গাঙ্গুলি আর নন্দলাল বসুকে সোফায় বসে থাকতে দেখে নিবেদিতা বলেছিলেন, তোমরা বুদ্ধের দেশের লোক, তোমাদের সোফায় বসতে দেখতে আমার ভালো লাগে না। ওনাদের কার্পেটে বসিয়ে মুগ্ধ দৃষ্টিতে ওনাদের দেখতে দেখতে বলেছিলেন, এবার ভালো লাগছে আমার দেখতে। সে যুগের অল্প বয়সী বিধবাদের তখন জীবন অনর্থক কঠোর নিয়মে কষাঘাতে জর্জরিত ছিল। নিবেদিতা এইসব ভাগ্যহীনা মেয়েদের আলোকদানের চেষ্টা করেছিলেন। প্রফুল্লময়ী, গিরিবালা, এই বাল বিধবাদের নিবেদিতার ছিল, এদের প্রতি ছিল অগাধ স্নেহ। সন্তর্পণে কারো বিশ্বাস বা সংস্কারে এতটুকু আঘাত না হেনে নিবেদিতা এই ভাগ্যহীনা বিধবাদের আগলে রাখতেন। একবার একখানা মোটা বোম্বাই চাদর গিরিবালার গায়ে জড়িয়ে বলেছিলেন, আমার মেয়ে এই রকম চাদর জড়িয়ে গাড়িতে উঠবে। ভারতীয় নারীর লজ্জা ও আদর্শের ধারাকে অক্ষুণ্ণ রেখে ধীরে ধীরে এই ভাগ্যহীনাদের অন্ধকার জীবনে জ্ঞানের আলো জ্বালানোর এই প্রচেষ্টায় ফুটে উঠেছে নিবেদিতার অন্তরস্থ নান্দনিকতাই। কোনো সোচ্চার বিদ্রোহ ছিল না তার। সংস্কারকে টালমাটাল করে নয়, নীরবে বজ্র দৃঢ় চিত্তে নান্দনিকভাবে পরিবর্তন আনলেন এই রকম অনেক গিরিবালার জীবনে। ফুল ও প্রকৃতি নিবেদিতার ভীষণ প্রিয় ছিল। এই কারণে তার আগ্রহ ছিল হয়তো উদ্ভিদ বিজ্ঞানে। তার হিমালয় ভ্রমণের স্মৃতিকথায় প্রকৃতি তার রূপের ডালি মেলে ধরে বারে বারে। ওয়ার্ডসওয়ার্থের মতোই তিনি যেন নেচার গাইজড বা প্রকৃতির বাইরের রূপের অন্তরালে অন্তর্নিহিত অতি সূক্ষ্ম অনন্ত সত্তাটির আভাস পেতেন। এই প্রকৃতি প্রেম তার আধ্যাত্মিকতা নিবেদিতার ভাবসত্তাটিতে হয়ে উঠেছিল অতুলনীয় রকমের নান্দনিক। তাই বিপিন পাল তার স্মৃতি রচনায় বলছেন, আক্ষরিকভাবে তিনি ছিলেন প্রকৃতির দুলালি। তাই হয়তো সমাহিত হয়ে শুনতেন আসন্ন ঝঞ্ঝার ক্রমোচ্চ গর্জন, দেখতেন আকাশ বিদীর্ণকারী প্রথম বজ্র বা ঝলসানো বিদ্যুৎ রেখা, আর তার মুখে আসত এক অদ্ভুত পরিবর্তন। তার অন্তঃস্থল থেকে তিনি বলে উঠতেন, কালী। নিবেদিতার অনেক ছদ্মনাম গ্রহণ করেছিলেন, কিন্তু তার পত্র শেষে লেখা ইতি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতায় এ যেন অন্য মাত্রার নান্দনিকতার সিক্ত, আধ্যাত্মিক ও সৌন্দর্যবোধে পরিপূর্ণ এই নামখানি। তার নান্দনিকতা এই রকম সর্বব্যাপী ছিল যে তা প্রকাশ পেত তার উপহারগুলির মধ্যেও। নিবেদিতা কবি সুব্রহ্মণ্য ভারতীকে উপহার দিয়েছিলেন হিমালয় ভ্রমণকালে সংগৃহীত একটি শুষ্ক পত্র। আর একবার দার্জিলিংয়ের রাস্তায় তার সাক্ষাৎ হয় চিত্তরঞ্জন দাসের সঙ্গে। এই চিত্তরঞ্জন দাসই শ্রী অরবিন্দকে ফাঁসি বা দ্বীপান্তর থেকে বাঁচিয়েছিলেন। নিবেদিতা হাসতে হাসতে মিস্টার দাসের কাছে গিয়ে তার কোটের বোতামের ছিদ্রে একটি সুন্দর গোলাপ গুজে দিয়ে বলেছিলেন, আমি আপনাকে মহৎ বলেই জানিতাম, কিন্তু এত মহৎ তা জানিতাম না। তার নান্দনিকতার অন্যতম প্রকাশ হলো তার সিনথেসিস বা সমন্বয় সাধনের অক্লান চেষ্টা। রবার্ট ব্রাউনিং তার অ্যাপ্ট ভগলার কাব্যে লিখেছেন, অন দ্য আর্থ দ্য ব্রোকেন আর্টস, ইন হেভেন আ পারফেক্ট রাউন্ড। নিবেদিতা এই খণ্ডিত রূপ দেখতে চাইতেন না। এই খণ্ডিত রূপ ঘা দিত তার নান্দনিকতায়। তাই তার নিরলস চেষ্টা ছিল জাতির ঐক্য যেন খণ্ডিত না হয়। নারী অভ্যুত্থান ছিল তার একান্ত কাম্য। জাতির অর্ধাংশকে ফেলে রেখে বাকি অংশকে কি করে এগিয়ে যাবে? নারীদেরও এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই তো হবে সার্বিক বিকাশ, পূর্ণ হবে সমন্বয়ের নান্দনিকতা। নিবেদিতার স্বার্থশূন্য সেবার প্রতিটি পর্বেই ছিল ত্যাগের সুর। তিনি বলতেন, আমি শুধু সেবার জন্য সেবা করতে চাই। তার সেবা ছিল অদৃষ্টপূর্ব আত্মদানের নান্দনিক মহাকাব্য। বিধবা প্রফুল্লময়ীকে একাদশীতে মনে করে শরবত খাওয়ানো, রোগীর সেবায় প্লেগের সঙ্গে সংগ্রাম, সব কিছুতেই এর প্রকাশ। এই বিস্ময়কর মহামানবীর সুগভীর স্বার্থশূন্য নান্দনিকতার আলোচনায় সবশেষে এক সম্পাদীয় থেকে উদ্ধৃত অংশ পড়ে শোনাই, যা তাঁরই লেখা। লেট আস ড্রিম অফ আ সার্ভিস সো পিওর, সো ভাস্ট, সো ডেয়ারিং দ্যাট ইন অল আওয়ার লাইফ, from the first moment to the last, there shall not be found a single thread of self. আত্মনিবেদনের এ সংজ্ঞা আমাদের বাকরোধ হয়ে আসে। মাথা নত করে বলতে ইচ্ছে করে, হে সাম্রাজ্ঞী, সত্যি সত্যি অনির্বচনীয় ছিল তার নান্দনিকতা, সার্থক তার নাম রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা।
আজ এই অবধি বলছি। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণামস্তু। নিবেদিতা স্বামীজির রচনাবলীর ভূমিকায় লিখেছেন যে শিল্প, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একই সত্যের বিভিন্ন প্রকাশ। এই কথা তিনি স্বামীজির কাছে শুনেছিলেন এবং জগদীশচন্দ্রের পরীক্ষাগারে প্রত্যক্ষ করেছিলেন। তিনি স্বামীজির কাছে যে অদ্বৈত দর্শনের কথা জেনেছেন এবং সুপ্রাচীন ভারতীয় শাস্ত্রে যে বলা হয়েছে সর্বভূতে একই চৈতন্যের প্রকাশ, বিস্ময়াভিত হয়ে তিনি দেখেছেন জগদীশচন্দ্রের পরীক্ষাগারে তারই প্রমাণ হতে চলেছে। উপনিষদ যে বলেন জ্ঞান ও বিজ্ঞানের অনুভব একই জিনিস, তা তিনি সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন ভারতে। তিনি বলছেন, আমি এও দেখেছি এই জীবন বিজ্ঞান সাধনাকে অধ্যাত্ম সাধনায় পরিণত করে। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে নিবেদিতার এরম আরও অনেক অভিজ্ঞতা কথা এখন আমরা জানব আমাদের পূজনীয় মহারাজ স্বামী পরানন্দ মহারাজজির শ্রীমুখ থেকে। ওম সহনাভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আজ এখানে আমরা সবাই একত্র হয়েছি সিস্টার নিবেদিতাকে নিয়ে আলোচনা করার জন্য। সিস্টার নিবেদিতা এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি তার সমস্ত হৃদয় দিয়ে ভারতকে অনুভব করেছিলেন, বুঝেছিলেন এবং তার আত্মাকে, ভারত আত্মাকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। আমরা অনুসরণ করব নিবেদিতার সেই স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিকে, যার মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতির বহুত্ব, গভীরতা ও চিরন্তন সত্যকে উদ্ঘাটন করেছিলেন। তিনি শুধু ভারতকে ভালোবাসতেন না, তিনি ভারতকে বুঝতে চেয়েছিলেন, আর এই বোঝার প্রক্রিয়াই আজ আমাদের জন্য এক অমূল্য শিক্ষার বিষয়। আজকের বক্তৃতার বিষয় হচ্ছে, আমার এই বক্তৃতার বিষয় হচ্ছে নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় সংস্কৃতি। নিবেদিতা কে? সাধারণ অর্থে আমরা নিবেদিতাকে বুঝি তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা। শুধু কি তাই? সিস্টার নিবেদিতা ছিলেন ভারতীয় সংস্কৃতির এক বিজ্ঞানসম্মত গবেষক, এক নিষ্ঠাবান সাধিকা। তার বিশেষত্ব এই যে তিনি ভারতীয় সংস্কৃতিকে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতেই দেখেননি, দেখেছেন অন্তরের দৃষ্টিতে। 1898 সালে ভারতবর্ষে তার আগমন। তারপর এই ভারতবর্ষকেই তিনি তার কর্মভূমি করে নেন। তিনি শুধু কলকাতায় বসবাসই করেননি, তিনি ভ্রমণ করেছেন সমগ্র ভারতবর্ষ। হিমালয় থেকে কন্যাকুমারী, মন্দিরে মন্দিরে, পল্লীতে পল্লীতে। তার চোখে ভারত কেবল ভৌগোলিক অঞ্চল ছিল না, বরং এক জীবন্ত সভ্যতা, যার ভিত্তি ছিল আধ্যাত্মিকতা। তিনি বলতেন, ভারতের আত্মা গঠিত হয়েছে সত্য, ধর্ম ও সেবার উপর। তিনি ভারতীয় সংস্কৃতিকে কখনো ব্যক্তিগতভাবে দেখেননি বা খণ্ডিতভাবেও দেখেননি। তার দৃষ্টিতে ধর্ম, দর্শন, শিল্প, বিজ্ঞান, শিক্ষা সবই ছিল। একটু আগে দিদি বলছিলেন নান্দনিকতা প্রসঙ্গে, মোটামুটি সিস্টার নিবেদিতার ভারতবর্ষ সম্বন্ধে সমস্ত কিছুই এই বৈজ্ঞানিক আধারের ওপর আবৃত ছিল। তিনি বলতেন, ভারতীয় সংস্কৃতি হলো এক সমগ্রতা, যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রের মধ্যে রয়েছে এক আধ্যাত্মিক ঐক্য।
নিবেদিতার ভারত দর্শন ছিল কেবল পর্যবেক্ষণের ফল নয়, জীবনের অংশগ্রহণের ফল। তিনি ভারতের জনজীবনের গভীরে প্রবেশ করতে চেয়েছিলেন। মানুষের দুঃখ কষ্ট, তাদের বিশ্বাস, তাদের নীরব সহ্য শক্তি সব অনুভব করেছিলেন। তার ভাষায়, ভারতবাসী বাহ্য জগতে নয়, নিজের মধ্যে সিদ্ধির সাধন করে। এই এক ভাবনার মধ্যে রয়েছে ভারতের সেই দর্শনের মর্ম, যেখানে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের প্রকাশ দেখা যায়, যেখানে সহনশীলতা ও সহমর্মিতা জীবনের মূল্যধারা। নিবেদিতা চিন্তা জগতের সবচেয়ে উজ্জ্বল ও কেন্দ্রীয় বিষয় হল দেবী বা মা রূপে শক্তির উপাসনা। তিনি ভারতীয় সংস্কৃতির মর্মমূলে আবিষ্কার করেছিলেন এক সক্রিয়, সৃষ্টিশীল, রক্ষাকারী এবং কখনো কখনো ধ্বংসাত্মক নারী শক্তির আদর্শ। তার বিখ্যাত গ্রন্থ কালী দ্য মাদারে তিনি কালী মাতার রূপবৈচিত্র্য, গভীর দার্শনিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তার মতে কালী শুধু ভয়ঙ্করী দেবীই নন, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের চরম সত্য। তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূর্ত প্রতীক। তিনি সেই শক্তি যিনি অজ্ঞানের অন্ধকারের উপর দাঁড়িয়ে জ্ঞান ও চেতনার আলো বিকিরণ করেন। নিবেদিতার বিশ্লেষণে এই দেবী চেতনা শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভারতীয় জীবন দর্শনের সর্বত্র বিরাজমান। ভারতের মাটি নিজেই হলেন মা, ভূমাতা। নদী হলেন মা, গঙ্গা মা, যমুনা মা। জ্ঞান হলেন মা, সরস্বতী। সমৃদ্ধি হলেন মা, লক্ষ্মী। এই মাতৃভাবনা ভারতীয় মননের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা প্রকৃতিকে শোষণের মাধ্যম রূপে না দেখে মাতারূপে শ্রদ্ধা করে। নিবেদিতা দেখিয়েছেন কিভাবে এই চেতনা ভারতীয় সংস্কৃতিকে একটি গভীর পরিবেশ বান্ধব ও জৈবিক দৃষ্টিভঙ্গি দান করেছে। নিবেদিতা ভারতীয় সংস্কৃতিকে দেখেছিলেন এক ঐক্যপূর্ণ সম্পূর্ণ রূপে। তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফে তিনি দেখিয়েছেন কিভাবে ভারতীয় জীবনের প্রতিটি ক্ষেত্র, শিল্প, বিজ্ঞান, দর্শন, পরিবার প্রথা একজনের সঙ্গে অন্যজনের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মতে ভারতকে একত্রে ধারণ করে রেখেছে ধর্মের চেতনা, যা মহাজগৎ ও মানব জীবন উভয়ের নিয়ন্ত্রক নীতি। এটি কোনো গোড়া শাসন নয়, বরং জীবন্ত নৈতিক শক্তি, যা ভারতীয় সংস্কৃতিকে যুগে যুগে চালিত করেছে। তিনি ভারতীয় নারী শিক্ষার এক অগ্রদূত। তিনি এক বালিকা শিক্ষালয় প্রতিষ্ঠা করেন, কিন্তু তার সবচেয়ে বড় অবদান ছিল তার লেখনী। কালী দ্য মাদার, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, এই বইগুলোর মাধ্যমে তিনি শুধু ভারতের ধর্ম, দর্শন, শিল্পকলাকে নয়, ভারতের সাধারণ মানুষের জীবনযাপন, সংস্কার, উৎসব এবং দৈনন্দিন রীতিনীতির মধ্যে দিয়ে প্রকাশিত সেই চিরন্তন সত্তাকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, যা ভারতীয় সংস্কৃতির আসল শক্তি। নিবেদিতা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে দেখতেন এক হোলিস্টিক দৃষ্টিতে। তিনি চেয়েছিলেন এমন শিক্ষা যা শিক্ষার্থীর শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক সব দিকেরই উন্নতি ঘটাবে। তার প্রতিষ্ঠিত স্কুল ছিল এই চিন্তারই বাস্তব রূপ। পাশ্চাত্যের অনেকের মতে নিবেদিতা ভারতীয় ধর্মকে কেবলমাত্র কিছু নীতিশিক্ষা বা আচার অনুষ্ঠানের সমষ্টি বলেই মনে করেননি। তিনি দেখেছিলেন ভারতীয় ধর্ম বা সনাতন ধর্ম হল জীবনযাপনের এক পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গীভূত। তিনি দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইয়ে বলছেন, ভারতীয় সমাজ একটি জটিল ও সুবিন্যস্ত জালের মতো, যার প্রতিটি সুতোই ধর্মীয় দার্শনিক বিশ্বাসে বোনা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সংস্কার, বিবাহ, উৎসব, খাদ্যাভ্যাস সব কিছুর পেছনেই একটি গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ভিত্তি রয়েছে। উদাহরণস্বরূপ, তিনি বিবাহকে শুধু একটি সামাজিক চুক্তি না দেখে দুটি আত্মার মিলন রূপে পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন। নিবেদিতা পশ্চিমের দৃষ্টিতে ভারতীয় নারীকে দুর্বল বা অবদমিত মনে করেননি।
তিনি ভারতীয় নারীকে দেখেছিলেন শক্তির প্রতীক হিসেবে, যিনি পরিবারের, সমাজের, সংস্কৃতির ধারক ও রক্ষক। কলকাতার মেয়েদের শিক্ষালয় প্রতিষ্ঠা করে তিনি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই শক্তির পুনরুজ্জীবন চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল না নারীদের পাশ্চাত্য রূপে গড়ে তোলা, বরং তাদের অন্তর্নিহিত আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধার করা। নিবেদিতার দৃষ্টিভঙ্গিতে নারী ছিলেন ভারতীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তিনি ভারতীয় নারীর মধ্যে দেখতে পেয়েছিলেন এক অদম্য শক্তি। তার ভাষায়, ভারতীয় সংস্কৃতিতে নারী কেবল গৃহিণী নন, তিনি হচ্ছেন সেই শক্তি যিনি পরিবার, সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ড। নিবেদিতা ভারতের ধর্মীয় সহনশীলতাকে গভীরভাবে প্রশংসা করেছেন। তার মতে হিন্দু ধর্ম ছিল এক অন্তর্ভুক্তিমূলক দর্শন, যেখানে নানান পথ একই সত্যের দিকে নিয়ে যায়। এই বহুমুখিতা এবং সহাবস্থানই ভারতের সংস্কৃতির প্রাণ। ধর্মীয় বৈচিত্র্যকে তিনি দেখেছিলেন প্রতিযোগিতা নয়, বরং সহযাত্রা হিসেবে, যেন অসংখ্য নদী এক সাগরে মিলিত হচ্ছে। তিনি ভারতীয় গৃহকে একটি ক্ষুদ্রতম মন্দির হিসেবে দেখতেন, যেখানে প্রতিদিনের কাজকর্মই পুজোর সমতুল্য। এই দৃষ্টিভঙ্গি ভারতীয় সংস্কৃতিকে একটি অদ্বৈত সৌন্দর্য দান করেছে, যেখানে পবিত্রতার মধ্যে কোনো সুস্পষ্ট বিভাজন রেখা নেই। নিবেদিতার ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন তার বহুত্বে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটির ক্ষমতাকে। তিনি দেখেছিলেন ভারত কখনোই একরৈখিক বা এককেন্দ্রিক সংস্কৃতি নয়, এটি একটি মহানদীর মতো, যা অসংখ্য উপনদী ও ধারাকে নিজের মধ্যে সমন্বয় করে এক বিশাল প্রাণবন্ত স্রোতধারায় পরিণত হয়েছে। তিনি লিখেছেন, ভারতীয় সংস্কৃতি বৈদিক ঋষি, বৌদ্ধ ভিক্ষু, জৈন মুনি, সুফি সাধক, খ্রিস্টান সন্ত এবং অগণিত স্থানীয় আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। এটি কখনো কোনো একটি মতবাদকে চাপিয়ে দেয়নি, বরং প্রতিটিকে আত্মস্থ করে নিয়ে একটি বৃহত্তর সমগ্রের অংশে পরিণত করেছে। তার মতে এই সমন্বয়ের রহস্য লুকিয়ে আছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী আমার পরিবার, এবং একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন, এই সার্বজনীন দর্শনের মধ্যে। তিনি ভারতের বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে গিয়ে এই জীবন্ত ঐক্য নিজ চোখে দেখেছেন এবং তার লেখায় তার প্রমাণ রেখেছেন। নিবেদিতা ছিলেন একজন প্রশিক্ষিত শিল্পী ও শিল্প সমালোচক। তাই তিনি ভারতীয় শিল্পকলাকে কেবল সৌন্দর্যের বস্তু না দেখে ভারতীয় আত্মার ও দর্শনের দৃশ্যমান রূপ হিসেবে দেখতেন। তিনি অজন্তা ইলোরার গ্রহচিত্র, রাজপুত চিত্রকলা, মোগল স্থাপত্য এবং ভারতের লোকশিল্পের গভীরে প্রবেশ করেছিলেন। তার মতে ভারতীয় শিল্পকলা কখনো বাহ্যিক সৌন্দর্যের নকল করে না, এটি সর্বদা একটি আধ্যাত্মিক ভাবনা বা দার্শনিক সত্যকে প্রকাশ করার চেষ্টা করে। একটি মূর্তি শুধু পাথর বা ব্রোঞ্জের টুকরো নয়, সেটি হলো দেবত্বের একটি প্রতীক, ধ্যানের একটি বস্তু। তিনি ভারতীয় সাহিত্য, বিশেষ করে পুরাণ ও লোককাহিনীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার মতে এই গল্পগুলি শুধু শিশুদের জন্য নয়, এগুলি হলো সেই সূত্র যার মধ্যে একটি সভ্যতা তার নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ শতাব্দীর পর শতাব্দী ধরে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত করে। রামায়ণ, মহাভারতের চরিত্রগুলো ভারতীয় মানসিকতায় এমনভাবে প্রথিত যে তারা শুধু সাহিত্যের চরিত্র নন, তারা জীবনের আদর্শ ও সতর্কবাণীর প্রতীক। নিবেদিতার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল তিনি ভারতীয় সংস্কৃতিতে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মধ্যে সমন্বয় দেখতে পেয়েছিলেন। জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক গবেষণায় তিনি দেখেছিলেন প্রাচীন ভারতীয় চিন্তাধারারই আধুনিক রূপ। তার মতে ভারতীয় সংস্কৃতি কখনোই বিজ্ঞান বিরোধী ছিল না, বরং এখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরস্পর সম্পূরক। নিবেদিতা ভারতীয় শিল্পকলার যে গভীর অর্থ খুঁজে পেয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর। তিনি কালীঘাটের পটচিত্র, বাংলার আলপনা, মন্দিরের স্থাপত্য
সব কিছুর মধ্যেই দেখতেন এক গূঢ় দার্শনিক তাৎপর্য। তার মতে ভারতীয় শিল্প কেবল সৌন্দর্য সৃষ্টি করে না, এটি আধ্যাত্মিক সত্যেরও বাহক। নিবেদিতার জাতীয়তাবাদের ধারণা ছিল গভীরভাবে আধ্যাত্মিক। স্বামী বিবেকানন্দের মতো তিনিও বিশ্বাস করতেন যে ভারতের রাজনৈতিক পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না তার মূলে থাকে একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পুনরুত্থান। তিনি ভারতীয় যুবক যুবতীদের কাছে তার বক্তৃতা ও লেখনীর মাধ্যমে আবেদন জানাতেন, তোমরা নিজেদের সংস্কৃতিকে জানো, গর্ব করো এবং তাকে পুনরুজ্জীবিত করো। তার মতে ভারতের শক্তি তার অতীত গৌরব নয়, বর্তমানের মধ্যে নিহিত তার চিরন্তন আধ্যাত্মিক শক্তির মধ্যেও নয়। তিনি ভারতকে একটি বিশ্বগুরু দেশ হিসেবে দেখতেন, যার কর্তব্য শুধু নিজেকে মুক্ত করাই নয়, সমগ্র মানব জাতিকে আধ্যাত্মিক অন্ধকার থেকে মুক্ত করার পথ দেখানো। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে গভীরভাবে সমর্থন করতেন এবং তার বাড়ি ছিল অনেক বিপ্লবীর জন্য একটি আশ্রয়স্থল। তার জন্য বন্দে মাতরম কেবল একটি স্লোগান নয়, এটি ছিল একটি প্রার্থনা, একটি অঙ্গীকার এবং একটি যুদ্ধের ধ্বনি। নিবেদিতার সংস্কৃতি দর্শন কেবল অতীত স্মৃতিতে সীমাবদ্ধ ছিল না, তিনি ভারতের আত্মাকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। তার ভাষায়, ভারতের ভবিষ্যৎ গড়তে হবে নিজের সংস্কৃতির ভিত্তির ওপর। স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভিক পর্যায়ে তিনি তরুণদের উদ্বুদ্ধ করতেন নিজস্ব ঐতিহ্যের ওপর আস্থা রাখতে, নিঃস্বার্থ সেবার মাধ্যমে দেশকে উজ্জীবিত করতে। তার চোখে প্রকৃত দেশপ্রেম মানে ছিল কর্ম ত্যাগে নিবেদিত জীবন। আজ 2025 সাল, আমরা একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বসবাস করছি, যখন সংস্কৃতির সংঘাত ও পরিচয়ের সংকট একটি বৈশ্বিক সমস্যা। আমরা প্রত্যেকেই এই বিষয়ে কম বেশি অবগত। সমাজ খুব দ্রুত পরিবর্তনশীল। বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা ক্রমাগত আমাদের নিজেদের যে সংস্কৃতি তাকে ভুলতে বসেছি। আমরা বৈদেশিক সমস্ত আচার অনুষ্ঠানকে নিজেদের মধ্যে গ্রহণ করছি এবং নিজেদের আচার অনুষ্ঠানকে আমরা সম্পূর্ণ বিসর্জন দিতে বসেছি। এই অবস্থায় নিবেদিতার জীবন এবং তার আদর্শ যদি আমরা অনুধাবন করি, তবে আমরা এই সমস্যার হাত থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে সক্ষম হব। সিস্টার নিবেদিতার চরণে সকলের আধ্যাত্মিক উন্নতির প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবেদিতার মধ্যে যে শক্তি ও উৎসাহ ছিল, অপরের মধ্যে তিনি তা সঞ্চার করতে পারতেন। জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যদুনাথ সরকার প্রমুখ এক বাক্যে বলেছেন যে তার কাছে গেলে মনে বল পাওয়া যেত। তার নির্ভীক, দৃঢ়, উৎসাহপূর্ণ বাক্যে হতাশ ভাব ও অবসন্নতা দূর হয়ে যেত। এই পৃথিবী যেন নিবেদিতার জন্য ছিল এক সংগ্রাম ক্ষেত্র। তিনি নিজে সর্বদা যোদ্ধার মতো প্রস্তুত থাকতেন এবং অন্যদেরও অনুপ্রেরণা যোগাতেন। ফলত তৎকালীন যুব সমাজের কাছে নিবেদিতা ছিলেন অনুপ্রেরণার আরেক নাম। এখন আমরা নিবেদিতা ও তৎকালীন যুব সমাজ সম্পর্কে বিস্তারিত জানব অরিন্দম রায় মহাশয়ের কাছ থেকে। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া রামকৃষ্ণ স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। আজকের আমার বিষয় হচ্ছে নিবেদিতা ও তৎকালীন যুব সমাজ। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যখন ভারতবর্ষে আসেন, তখন প্রাচ্য ও প্রতীচ্যের পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতির একটা বিরাট সংঘর্ষ ছিল। ধর্মীয় ও সামাজিক ঘেরাটোপে এই দেশের সামাজিক ও জাতীয় জীবন ছিল বিপর্যস্ত।
বিবেকানন্দ মার্গারেটের মধ্যে লক্ষ্য করেছিলেন উদার হৃদয়বৃত্তি, তীব্র উৎসাহ, অনন্ত অপরিমেয় আত্মশক্তি। সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান সম্পর্কে উৎসাহী এই নারী যে ভারতবর্ষের ঐতিহ্যকে সঞ্জীবিত করতে পারেন বা পারবেন, নতুন ভাব বা ভাবনাকে দেশ গঠন, নারী শিক্ষা ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন, তা বুঝেই বিবেকানন্দের আহ্বান তার কাছে পৌঁছেছিল। নিবেদিতা এই নামকরণের মধ্যে দিয়েই মার্গারেটের কর্মধারা স্থিরীকৃত হয়। সেই সময় পর্ব থেকে নিবেদিতা উপলব্ধি করেছিলেন স্বদেশের উন্নতিকল্পে বহুজনের হিত সাধনে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী মনোভাব থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজন দেশের যুব শক্তি। বিবেকানন্দের কথায় আশিষ্ট, দ্রঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবক। নিবেদিতা উপলব্ধি করেছেন এই যুব শক্তির সংগঠন জরুরি। প্রাণ শক্তিতে সঞ্জীবিত যুবকেরা মহৎ আদর্শকে অঙ্গীকার করে সুসংগত একটা চিন্তার অভাব এদের মধ্যে রয়েছে, পরস্পর বিরোধী একটা মনোভাব রয়েছে, বিভিন্ন মত পোষণ করছে। সেই জন্যে এদের মধ্যে একটা সংগঠিত কোনো ব্যাপার নেই। যদি এদেরকে আমরা সংগঠিত করে দিতে পারি, তবে এই যুব সমাজই পারে এই সমাজের আমূল পরিবর্তন করতে। অথচ পরাধীনতার তীব্র নৈরাশ্য, হতাশা, গ্লানি ইত্যাদি থেকে জাতীয় জীবনের মুক্তি সম্ভব শুধুমাত্র এই ছাত্র যুবকবৃন্দের সক্রিয় সহযোগিতায়। যুবকদের চেতনায় স্বদেশপ্রীতির সুসমন্বিত ভাবটিকে দৃঢ়মূল করার জন্য নিবেদিতা বারবার বলেছেন, তাদের শিক্ষা উদ্দেশ্য বহুজনের হিত সাধন। আর এই লক্ষ্যে নিবদ্ধ চিত্ত হলে স্বাধীনতা লাভ বিষয়ে কোনো সংশয় যেমন থাকবে না, তেমনি দেশ ও জাতি গঠনের কাজটিও দুঃসাধ্য বলে মনে হবে না। শিক্ষকতার সঙ্গে সংযুক্তির কারণেই নিবেদিতা খুব সহজেই ছাত্র ও যুবকদের মধ্যে নিজের মতাদর্শ সঞ্চারিত ও উদ্বুদ্ধ করতে সফল হয়েছিলেন। 1898-এর 28শে জানুয়ারি এই ভারতবর্ষের মাটিতে পৌঁছে বিবেকানন্দের নির্দেশনায় তার পথ চলার শুরু। বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ যুবকদের সঙ্গে নিবেদিতার পরিচয় হয় সেই সময়, এবং বিবেকানন্দের দেহান্তের পরেও ভারতবর্ষ সম্পর্কিত নিজের অখণ্ড দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি উদ্বোধিত করেছেন যুবকদের মনন, বোধ ও বোধিকে। 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুবকদের মনে বিপ্লব ও বিদ্রোহের বাতাবরণটি ছড়িয়ে গিয়েছিল তারই সযত্ন প্রয়াসে। তাই 1905-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের বক্তৃতায় লর্ড কার্জন যখন ভারতবর্ষের নৈতিক আদর্শকে আঘাত আনেন, তখন নিবেদিতাই শুধু আহত হননি, তিনি তীব্র প্রতিবাদ করেন অমৃতবাজার পত্রিকায়। ছাত্র যুবকদের একাংশের নীরবতা তাকে বিস্মিত করেছিল এবং ক্ষুব্ধ করেছে সেদিন। ভারতবর্ষকে জানার জন্য বিবেকানন্দ যেমন আসমুদ্র হিমাচল পর্যটন করেছেন, দেশমাতৃকার ধ্যানে তন্নিষ্ঠ থেকেছেন, নিবেদিতাও তেমনি চেয়েছিলেন যুবকেরা পড়াশোনা যেমন করেন তেমনি পর্যটনেও যাবেন। বৃহৎ চেতনা ও উদার নৈতিক মানবতার আদর্শে সহজে লাভ করতে পারবেন তারা। বুঝতে পারবেন ভারত আত্মার স্বরূপ। বই পড়ে বা বক্তৃতা শুনে নয়, দেশকে জানতে হলে চার দেয়ালের নিশ্চিত ঘেরাটোপ থেকে বেরোতে হবে, খণ্ড থেকে অখণ্ডে উপনীত হতে হবে। 1898-এর 11ই মে বিবেকানন্দের সঙ্গে হিমালয় যাত্রায় নিবেদিতা যে অপূর্ব অখণ্ড ভারত দর্শনের সামর্থ্য অর্জন করেছেন, ধীশক্তি ও আবেগের সংশ্লেষ ঘটিয়েছেন নিজের মেধায়, তা সঞ্চারিত করতে চেয়েছিলেন এদেশের যুবকদের মধ্যে। যুবশক্তিকে সংগঠিত করার জন্য নিবেদিতা যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করেছেন তাদের মধ্যে কয়েকটি বলি আপনাদের। রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, বেদান্ত পাঠ, যা থেকে জাতীয় জীবনের আদর্শ, সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা জন্মায়।
এইগুলোকে নিবেদিতা খুব জোর দিতেন যাতে যুবকবৃন্দ এই জিনিসগুলোকে পড়ে এবং জানে। ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের ইতিহাস, জাতীয় জীবন ও জনজাগরণ, জাতীয় অভ্যুত্থান বিষয়ে পড়াশোনা, যা থেকে যুব সমাজ উপলব্ধি করতে পারে দেশের জাতীয় সংহতি, ঐক্যবোধ, স্বাধীনতা স্পৃহার স্বরূপকে। সুপরিকল্পিতভাবে পাঠ গ্রহণ ও ঔপনিবেশিক শিক্ষাধারার বিপ্রতীপে তার পল্লবিত রূপটি তখনই ফলপ্রসূ হবে যখন ছাত্র যুবরা নিজের দেশকে বইয়ের পাতায় বা মানচিত্রের মধ্যে জানবেন না, পায়ে হেঁটে বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে নিজের ঐক্য সূত্রটি আবিষ্কার করবেন। এরই সঙ্গে সঙ্গে শরীরচর্চা, খেলাধুলা যুবকদের শৃঙ্খলাবোধ, নিষ্ঠা, সহনশীলতার শিক্ষা দেবে বলে তিনি মনে করতেন। নিজেকে জানা এবং দেশকে জানার সূত্র ধরেই নিবেদিতা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। এই আন্দোলনে সক্রিয়ভাবে সংযুক্ত যুবকদের সংঘবদ্ধ করা এবং বহুমুখী কাজে তাদের নিয়োজিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নিবেদিতা নিজেই এ প্রসঙ্গে বলেছেন, তার ভূমিকা ছিল টু অ্যাওয়েক দ্য নেশন। আয়ারল্যান্ডে মেয়ে নিবেদিতার মনে জাতীয় জাগরণ ও বৈপ্লবিক ভাবাদর্শের যে বীজটি সংগুপ্ত ছিল তার প্রসার ঘটল এদেশের যুবশক্তিকে জাগানোর মধ্যে দিয়ে। 1899 যখন প্লেগ রোগে মহামারীর আকার ধারণ করল, তখন স্বামী সদানন্দের সহায়তায় বেশ কিছু যুবককে সঙ্গে নিয়ে কলকাতার রাজপথে এবং রোগীদের বাড়িতে তিনি সেবা কাজ করেছিলেন অনলসভাবে। তাতে তরুণ সম্প্রদায় বিস্মিত হয়েছিলেন। তারপর থেকে জনহিতকল্পে তার যে কোনো উদ্যোগকে যুবক তরুণেরা এগিয়ে এসেছিলেন। দেশপ্রেম, আত্মত্যাগ, সৌভ্রাতৃত্বের মহান আদর্শ নব্য যুবকদের পথ দেখিয়েছিল। নিবেদিতা মনে করতেন জীবনের একমাত্র প্রতিশব্দ হল স্বাধীনতা। এই স্বাধীনতাহীনতা মৃত্যুরই নামান্তর। আরেকটি বিষয় লক্ষণীয়, নিবেদিতা চেয়েছেন ভারতের মর্মবাণী আগে যেন ভারতবর্ষের মানুষ অনুধাবন করতে পারে। তরুণ যুবকদের এই দায়িত্ব দিয়েছিলেন। তিনি শরীরে মনে বলিষ্ঠ যুবকরাই জাতীয়তাকে বাস্তব রূপ দিতে পারবেন। মানব প্রেমের কোনো বিকল্প ছিল না তার কাছে। কোনো রাজনৈতিক মতাদর্শ যাতে মানবতার কণ্ঠরোধ করতে না পারে, অসহায় দুর্বলের উপর প্রভুত্ব করার শক্তি অর্জন করতে না পারে, সেই বিষয়ে তিনি সচেতন করেন যুবকদের বিভিন্ন বক্তৃতা ও লেখালেখির মধ্যে দিয়ে। নিবেদিতার কালের কয়েকজন বিপ্লবী যুবকদের কথা এক্ষেত্রে স্মরণীয়, যারা স্বাধীনতা যজ্ঞে নিজেদের উৎসর্গ করতে দ্বিধান্বিত হননি। মুরারিপুকুর বোমার মামলায় অভিযুক্ত কানাইলাল দত্ত এদের মধ্যে অন্যতম। বিপ্লবী ত্রিমূলাচার্য, সুব্রহ্মণ্য ভারতী, পরমেশ্বর লাল, চিত্তরঞ্জন দাস, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল প্রমুখের সঙ্গে তার সংযোগ ছিল। ভূপেন্দ্রনাথ দত্ত অনুশীলন সমিতির নব্য যুবকদের সঙ্গে নিবেদিতার সংযোগের কথা আমরা আগেই বলেছি। অরবিন্দ ঘোষের কর্মযোগিন পত্রিকা প্রকাশে তিনি যেমন সক্রিয় সাহায্য করেছেন, তেমনি বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া পত্রিকাতেও প্রবন্ধ লিখেছেন। লক্ষ্য উদ্দেশ্য এক, যুব শক্তিকে মুক্তি আন্দোলনের স্বরূপ সম্পর্কে অবহিত ও তাতে সামিল হওয়ার প্রণোদনা। কানাইলাল দত্তের ফাঁসির পর র্যাডক্লিফ দম্পতিকে একটি চিঠিতে 5ই আগস্ট 1909 খ্রিস্টাব্দে নিবেদিতা জানিয়েছেন, ঠিক ভুল যাই হোক না কেন, বীরত্ব সর্বকালে মহিমান্বিত হয় ও ইতিহাস সৃষ্টি করে। তিনি নরমপন্থার যুবকদের সঙ্গেও তার সংযোগ ছিল। জাতীয়তাবাদের বিকাশে কেবলমাত্র রাজনৈতিক চিন্তাধারাই তো একমাত্র সহায় হতে পারে না, সাংস্কৃতিক বিপ্লব ও জাতীয়তাবোধকে উদ্দীপ্ত করে। পরাধীন দেশের মানুষ বলেই পাশ্চাত্যে উপেক্ষিত হয়ে চলেছিল আচার্য জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনা। নিবেদিতা এই মানসিকতার বিরুদ্ধাচারণ করেন। তরুণ এই বিজ্ঞানীর সঙ্গে অচিরেই তার বন্ধুত্ব হয়। বিজ্ঞানাচার্যকে তিনি সস্নেহে খোকা সম্বোধন করেছেন। নিবেদিতা নিজে উদ্যোগী হয়েছেন জগদীশচন্দ্রের আবিষ্কারকে জনসমক্ষে আনতে। বিবেকানন্দের নিবেদিতার দেহান্তের পর ভারত
পরিক্রমাকালে বোম্বেতে বক্তৃতা দেওয়ার সময় তিনি জগদীশচন্দ্রের কথা উল্লেখ করেছেন। 1902-এর 26শে অক্টোবর দ্য ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার পত্রিকায় এই প্রসঙ্গটির উল্লেখ করা হয়েছে। সিস্টার নিবেদিতা গেভ দ্য স্টুডেন্টস অফ বম্বে দ্য আদার ডে এ ভিউ অফ ডিসকভারিজ অফ প্রফেসর বোস। সুতরাং তৎকালীন যুবকদের স্বভক্তি প্রণাম তার পায়ে নিবেদিত, বিস্ময়ের নমস্কার নয়। এখন আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ কেন তাকে লোকমাতা বলেছিলেন। আসলে খণ্ডকালের সীমা পেরোনোই লোকমাতার চরিত্র লক্ষণ। একালের যুবকদের কাছেও নিবেদিতা তাই আলোকদূতী। সেকালের যুবকদের কাছে তিনি ছিলেন লেডি অফ দ্য ল্যাম্প, আর একালের যুবকদের কাছে হয়ে উঠেছেন লেডি উইথ দ্য ল্যাম্প। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাইকে প্রণাম। ভগিনী নিবেদিতার দৃষ্টিতে শ্রীমা সারদা দেবী শুধু প্রাচীন ভারতের প্রতিনিধি নন, আগামী যুগের ভারতবর্ষের নারী সমাজের আদর্শও তিনি। নিবেদিতার মতে শ্রীমায়ের মহৎ মর্যাদাবোধ, উদার চিন্তাধারা ছিল তার দেবীত্বের মতোই বিস্ময়কর। তাই জাতির মনুষ্যত্বের ভিত্তিতে জাতীয় শিক্ষার আদর্শ গড়ে তুলতে হলে তার এক প্রান্তে যদি রামকৃষ্ণ বিবেকানন্দ থাকেন, আরেক প্রান্তে অবশ্যই থাকবেন জগৎজননী সারদা দেবী। এখন আমরা আমি মা সকলের মা থেকে নির্বাচিত অংশের পাঠ শুনব। পাঠ করবেন শ্রীমতী কৃষ্ণা লাহিড়ী মহাশয়া। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তৈব শ্রীতা প্রণমামি মুহুর্মুহুর। ঠাকুরমা স্বামীজি ও ভগ্নী নিবেদিতার চরণে প্রণাম নিবেদন করি। উপস্থিত মহারাজদের আমার সহস্র প্রণাম ও আগত ভক্তমণ্ডলীকে আমার যথাযোগ্য শ্রদ্ধা জানাই। শ্রীমা সারদা বুঝতে পেরেছিলেন যে প্রয়োজন একটি সন্ন্যাসীর সঙ্গের প্রয়োজন, তাই অনুপ্রেরণায় জুগিয়েছিলেন। সঙ্গতরের পিছনে শ্রী মায়ের প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করিয়াছেন। 1900 খ্রিস্টাব্দের ক্যালিফোর্নিয়ার আমার জীবনে ব্রত, মাই লাইফ ইজ দ্য মিশন নামে বিখ্যাত বক্তৃতায় একদিন আমাদের গুরুদেবের দেহান্তরে দুঃখ দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না, মাত্র 12 জন বালক। লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তার আদর্শে জীবনে পরিণত করে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলে উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। সেদিন আমাদের সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী। তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। সাক্ষাৎ জননী বলে অনুভব করতে বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বেহুল হয়ে পড়তেন। একদিন হরি মহারাজের স্বামী তুরীয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছে। যেতে যেতে বারবার গঙ্গা জল খাচ্ছেন। হরি মহারাজ বললেন, ঘোলা জল খাচ্ছ বারবার, শেষকালে কি সর্দি করে বসবে? স্বামীজি বললেন, না ভাই, ভয় করে, আমাদের মন মার কাছে যাচ্ছি ভয় করে। ঠাকুর যাকে পবিত্র জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতে, সেই স্বামীজির মুখে এই কথা। এই যে যেন পূজা করতে যাচ্ছেন মাকে। পূজা শুরুর আগে পূজক যেমন দেহ অন্তর শুদ্ধ করে নেয়, সেইভাবে তিনি শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে। সন্ন্যাসীদের মাতৃস্নেহে ভালোবেসেছেন বলে তিনি সঙ্গজননী নন,
সঙ্গের আদর্শকে পরিপুষ্ট করেছেন, প্রয়োজনে পথ নির্দেশ দিয়েছেন। সঙ্গের দিকপাল সন্ন্যাসীদের, এর জন্য তিনি সঙ্গজননী, তিনি সন্ন্যাসী। সন্ন্যাসীর কাছে আদেশ ছিল তার কথা, এমনকি স্বামী বিবেকানন্দর কাছে তাই। মায়ের সব আদেশ ও ইচ্ছাকেই স্বামীজি মাথা পেতে গ্রহণ করতেন। চুরি করা অপরাধে তিনি একবার একটি মঠের চাকরকে তাড়িয়ে দিয়েছিলেন। মা আছেন কলকাতায় 10 নম্বরে বোসপাড়া লেনের বাড়িতে। চাকরটি গিয়ে মায়ের কাছে কেঁদে পড়ল। মা তার কাছে সব শুনলেন, তার স্থান আহারের ব্যবস্থা করলেন। বিকালে স্বামী প্রেমানন্দ মঠ থেকে মাকে প্রণাম করতে এলে মা বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবে তার ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নাও। প্রেমানন্দজি বললেন, স্বামীজি এতে যে রেগে যাবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বললে, আমি বলছি নিয়ে যাও। প্রেমানন্দজি যখন মঠে ফিরলে, চাকরটি দেখেই স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। কিন্তু সেই প্রেমানন্দজি যখন মায়ের আদেশের কথা বললেন, স্বামীজি কোনো আপত্তি করলেন না। আদ্যাশক্তি মাতৃরূপিণী সর্ব অবতার জননী, তুমি ক্ষমারূপা, তুমি তপস্বিনী, তুমি সর্বকল্যাণকারিণী, সঙ্গজননী, তোমারে প্রণাম করি। ওম শান্তি শান্তি, হরি ওম তস্য। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।